নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে। তো আজকে আমরা বাংলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়েশ্চেন পেপারটি হচ্ছে 1 মার্চ 2026 অনুষ্ঠিত হয়ে যাওয়া সিটেট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র। তো আপনারা এবার কোয়েশ্চেন করবেন যে স্যার আমাদের সিটেট তো হয়েছিল 7 ফেব্রুয়ারি এবং 8 ফেব্রুয়ারি, এবার আপনি 1 মার্চ কেন বলছেন? কথা আসতেই পারে ভাই। তো এটা আগে আমি ক্লিয়ার করে দিই আপনাদের যে 7 মার্চ এবং 8 মার্চ তারিখে এক্সাম হয়েছিল, কিন্তু পার্টিকুলার দুইটা সেন্টারে কিছুটা অসুবিধার কারণে, আবার এই পার্টিকুলার দুইটা সেন্টারের কারণে 1 মার্চ 2026 আবারও সিটেট পরীক্ষা হয়েছিল। তো এই যে 1 মার্চ 2026 যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এসেছিল পার্টিকুলার ওই দুইটা সেন্টারের জন্য, আজকে আমি তার এই প্যাডাগজি সেকশনের পেপার 1-এর যে প্যাডাগজি যেগুলো ছিল সেগুলো আমি আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমি বাকি প্রশ্নগুলো পেপার 2-এর প্রশ্নগুলো আমি ডিসকাস করব। তো অফিসিয়াল আনসার কির মতে আমি আনসারগুলো এবার বলার চেষ্টা করব। দেখুন, পঠন দক্ষতা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন। এখানে রিডিং স্কিলের কথা বলা হয়েছে এবং রিডিং স্কিল সম্বন্ধে আমাকে এই নিচে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমাকে পড়তে হবে। পড়া কেবলমাত্র শব্দ বা অক্ষরের ডিকোড করার ক্ষমতা। দেখুন, প্যাডাগজির ক্ষেত্রে আমরা যখনই কেবলমাত্র পাবো বা অনলি, পড়তে গেলে আমাদের ডিকোড করতে হবে, এটা মানতে আমরা বাধ্য যে পড়তে গেলে আমরা ডিকোড করতে হয়, অক্ষর ডিকোড করতে হয় বা শব্দের অর্থগুলো আমাদের ডিকোড করতে হয়। কিন্তু কেবলমাত্র থাকলে প্যাডাগজিতে নেগেটিভ হয়। শুধুমাত্র কেবলমাত্র যে অক্ষর বা ডিকোডের মাধ্যমে আমরা করব সেরকম কোনো কথা না। সুতরাং অপশন নাম্বার 1 হচ্ছে ভুল। শিশুরা পড়ার কাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পড়তে শিখে। ইয়েস ভাই, যখন তারা রিডিং করবে তখন তারা অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে তারা পড়তে শিখবে। সুতরাং বিটা কারেক্ট। সুতরাং এখানে শুধুমাত্র বি সত্য, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল আশা করি। পরবর্তী প্রশ্ন আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, নিম্নলিখিত উদীয়মান সাক্ষরতা অর্থাৎ ইমার্জেন্ট লিটারেসি এর কোন নীতিটি বাইগোটস্কি সমর্থন করেননি? বাইগোটস্কি, তো বাইগোটস্কি কোনটা সমর্থন করেনি? দেখুন, বাইগোটস্কি কি বলেছিলেন আমরা জানি। বাইগোটস্কি বলেছিলেন সমাজ নিয়ে চলতে হবে, সামাজিক। বাইগোটস্কি বলছিলেন কালচার নিয়ে জানতে হবে। বাইগোটস্কি বলেছিলেন ভাষা নিয়ে জানতে হবে। বাইগোটস্কি বলেছিলেন জেড-এডি, স্ক্যাফোল্ডিং, এগুলো বাইগোটস্কি বলেছিলেন। এবার কোঅপারেটিভ লার্নিং বাইগোটস্কি দিয়েছিলেন। চাইল্ড ডাইরেক্টেড বিহেভিয়ার বা এক্সপ্লোশন দিয়েছিলেন। অ্যাডাল্ট গাইডেড লার্নিং এটা দিয়েছিলেন, কিন্তু ড্রিল অ্যান্ড প্র্যাকটিস কিন্তু বাইগোটস্কি দেননি। সুতরাং এখানে কারেক্ট আনসার এখানে হবে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। অনুশীলন এবং বারবার একই জিনিসের রিপিটেশন করাটা শিখনের পন্থা নয় বলে বাইগোটস্কি বলেছেন। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার 1। একজন শিশু তার আগ্রহের একটি গল্পের বই পড়ে, এই ধরনের পড়াকে আমরা কি বলতে পারি? 93। দেখুন, আগ্রহের জন্য পড়া মানে ইন্টারেস্ট, অর্থাৎ পড়তে তার আনন্দ লাগে, মজা লাগে। তো যে জিনিসটা পড়তে আমাদের আনন্দ লাগে, মজা লাগে, এই ধরনের রিডিংকে আমরা কি বলি? বিস্তৃত পাঠ বা এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে, যে জিনিসটা পড়তে আমাদের মজা লাগে এটাকে আমরা বলি এক্সটেন্সিভ। এবং আগ্রহের জন্য গল্পের বই পড়ে, তো আগ্রহ তার কখন আসবে? যখন তার মধ্যে আনন্দ আসবে। আর যখনই আনন্দ আসবে, শান্তি আসবে, প্লেজার আসবে, তখনই হয়ে যাবে এক্সটেন্সিভ রিডিং। তো প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আমাদের সহজ গুরু অ্যাপে অলরেডি আপলোড করা আছে। আপনারা আমাদের কোর্সে জয়েন হয়ে গেলে প্রত্যেকটা টপিকের ক্লাস দেখতে পাবেন এবং পরবর্তীতে আমরা লাইভ ক্লাসও করছি। লাইভ ক্লাসের ম্যারাথন ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন। মক টেস্ট, প্র্যাকটিস সেট সবগুলো অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে প্লে স্টোর থেকে আমাদের সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা এক্ষুনি আমাদের কোর্সে জয়েন হতে পারেন। চলুন পরবর্তী প্রশ্ন দেখা যাক। একজন শিক্ষক কিছু কাজ বা অঙ্গভঙ্গি করেন। একজন শিক্ষক কী করলেন? কিছু কাজ করলেন বা তিনি অঙ্গভঙ্গি করেন যা শিক্ষার্থীদের নির্দেশ অনুসারে অনুসরণ করে এবং তাদের কথা বলা বা ভাষা ব্যবহার করার প্রত্যাশা করা হয় না। এই পদ্ধতি কি নামে পরিচিত? 94। এবার একটা জিনিস দেখুন, প্রশ্নটা ঘুরিয়ে ফিরে দিয়েছে। আমি বলতে পারি এটা ডাইরেক্ট রিপিটেড কোয়েশ্চন। এই প্রশ্নটা হচ্ছে ডাইরেক্ট রিপিটেড কোয়েশ্চন, কিন্তু প্রশ্নটাতে একটু প্যাচ লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে ডাইরেক্ট প্রশ্ন দেওয়া হয়নি, একটু ঘুরিয়ে ফিরে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন শিক্ষক কিছু কাজ বা কিছু অঙ্গভঙ্গি করে, অর্থাৎ শরীরের অঙ্গ দিয়ে দেখান যা শিক্ষার্থীরা নির্দেশ অনুসারে অনুসরণ করে। যেমন শিক্ষক বলেন যে হাত, যেমন এক এক এক, মাথা আমাদের এক বলে শিক্ষক মাথায় হাত দিলেন,
তারপর ছাত্রটাও কি করবে, একইভাবে মাথাতে হাত দেবে। ঠিক আছে, পা পা দুই, সরি, দুই দুই দুই, আমাদের পা দুই যখন বলবে তখন ছাত্র শিক্ষক কী করবেন, দুটা পায়ে টাচ করে দেখাবেন যে এই দেখো আমাদের দুটা পা। তো তার ছাত্রও একইভাবে বলবে দুই দুই দুই, পা আমাদের দুই বলে ছাত্ররাও এই কবিতার ছলে, অর্থাৎ এটাকে কি বলা হয়, তিনি পড়াচ্ছেন এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে তিনি টাচ করছেন, এইভাবে তিনি পড়াচ্ছেন। এটাকে বলা হয় টোটাল ফিজিক্যাল রেসপন্স বা সম্পূর্ণ শারীরিক প্রতিক্রিয়া পদ্ধতি। এটা ডাইরেক্ট রিপিটেড কোয়েশ্চন, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে আপনাদেরকে। একজন শিক্ষক বিশ্বাস করেন যে মুক্ত লেখন বা ফ্রি রাইটিং শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়ন করতে সাহায্য করবে। মুক্ত লেখন বলতে আমরা কি বুঝি, ফ্রি রাইটিং। এবার সম্পূর্ণ প্রশ্ন যাই হোক সবগুলা ভুলে যান, মুদ্রা কথা হচ্ছে মুক্ত লেখন বা ফ্রি রাইটিং মানে কি। এটা ফ্রি রাইটিং মানে আমরা কি বুঝি, যা মুক্ত চিত্র অঙ্কনের উপর ভিত্তি করে। মুক্ত চিত্র কি স্যার, আমি তো জীবনে মুক্ত চিত্র নামটাই আজকে প্রথম শুনলাম, এটা আমরা কাটে দিই। আর যেখানে মনের মধ্যে যা আসে তা লিখে ফেলা হয়, রূপ শৈলী বা ব্যাকরণ নিয়ে কোনো চিন্তা না করো, 100% কারেক্ট ভাই। ফ্রি রাইটিং মানে তোমার যা ইচ্ছা হয় তুমি তা লেখো, দ্যাট ইজ কল্ড ফ্রি রাইটিং। যা পরিকল্পিতভাবে লেখা হয় না, এখানে প্ল্যানিং করে লেখা হয়, এটা তো ডাইরেক্ট আমাদের গাইডেড রিডিং হয়ে গেল বা একটু অ্যাডভান্স রাইটিং হয়ে গেল। যা কোনো মুক্ত উৎস থেকে নেওয়া হয় সেটা কোনো কথা না, কারেক্ট আনসার হবে আমাদের মনের মধ্যে যা আসে আমরা তা লিখে ফেলি। এখানে কোনো রূপ, কোনো শৈলী বা কোনো ব্যাকরণ, এখানে কোনো আমাদের মাথা ব্যথা, নো টেনশন, বি হ্যাপি, উই আর হ্যাপি, দ্যাট ইজ কল মুক্ত লেখন। ক্লিয়ার? বা ফ্রি রাইটিং মানে যা ইচ্ছা তা লেখো, দ্যাট ইজ কল ফ্রি রাইটিং। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক সারা শিক্ষা বর্ষ জুড়ে শিক্ষার্থীদের অদেখা অনুচ্ছেদ লেখার কাজ, ছবি বর্ণনা, আবৃত্তি এবং গল্প বলার মতো কার্যক্রম করান। তিনি শিক্ষার্থীদের সামগ্রিক মূল্যায়নের জন্য এসব কার্যক্রমের নথি সংরক্ষণ করেন। এই মূল্যায়ন নথিকে আমরা কি বলবো? 96। ক্লাস থ্রির একজন শিক্ষক কি করেন, সমগ্র বৎসর জুড়ে মানে কন্টিনিউয়াস মানে ডিউরিং, তিনি সারা বছর ধরে তিনি করতে যাচ্ছেন, সমগ্র শিক্ষা বর্ষ ধরে শিক্ষার্থীদের কিছু অদেখা অনুচ্ছেদ দিলেন, কিছু লেখার কাজ দিলেন, ছবি বর্ণনা করতে দিলেন, আবৃত্তি করতে দিলেন, গল্প বলার মতো এসব কাজ করলেন। এবং তিনি শিক্ষার্থীদের এইগুলা সিসিই করার জন্য বা সামগ্রিক মূল্যায়ন করার জন্য তিনি এই কার্যক্রমগুলো নথিগুলো সংরক্ষণ করলেন। এই নথিকে আমরা কি বলবো? এটাকে বলা হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তিনি সারা বছর ধরে, দেখুন সারা বছর জুড়ে মানে কি ডিউরিং তিনি করছেন, আর যখনই ডিউরিং আসবে তখনই ফরমেটিভ অ্যাসেসমেন্ট হবে। আমাদের অ্যাসেসমেন্টের ক্লাসে আমরা পুরো ইন ডিটেলস এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। যখনই হবে যে পরীক্ষার জন্য একদম মানে ফাইনাল জাজমেন্টের জন্য যেটা করা হবে, এটা হবে সামেসিভ অ্যাসেসমেন্ট। ফাইনাল জাজমেন্ট আমরা নেব, যেমন ধরুন অ্যানুয়াল এক্সাম বা সেমিস্টারের ফাইনাল এক্সাম, এই ধরনের ফাইনাল বা সিটেট আপনারা এক্সাম দিতে চলেছেন, এটার একটা ফাইনাল এক্সাম। তো এই যে ফাইনাল এক্সাম আপনারা যেটা দেবেন, এটাকে আমরা বলতে পারি সামেটিভ অ্যাসেসমেন্ট। ক্লিয়ার স্যার? আর সারা একদম কি বলবো, ডিউরিং মানে পড়া চলাকালীন সময় যে মূল্যায়ন করা, এই যে কাজ দেওয়া, গল্প বলা, আবৃত্তি করা, অনুচ্ছেদ দেওয়া, তারপর সেটাকে সামগ্রিক মূল্যায়নে অন্তর্ভুক্ত করা, এটা তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তারপর আমরা দেখবো স্যার কোয়েশ্চন নাম্বার 97। আপনারা বলুন না 97 কারেক্ট আনসার কি হতে পারে, কমেন্ট বক্সে জানান তো, আপনাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে। 97, একটি শিশু একটি অদেখা অনুচ্ছেদ পড়ে এবং পরবর্তী প্রশ্নগুলির উত্তর দেয়, এই ধরনের পড়াকে কি বলে? অ্যাজ ইট ইজ আমরা যখন পরীক্ষায় যাই তখন আমরা কি পাই? প্যাসেজ পাই। আপনারা যখন পরীক্ষায় যাবেন, আমরা যখন পরীক্ষায় বসবো, তখন আমরা আনসিন প্যাসেজ পাবো, রাইট? তো আমরা আনসিন প্যাসেজগুলো পড়বো এবং তারপর এই প্যাসেজগুলোর উত্তর দেব। তো এই যে প্যাসেজগুলো আমরা যে পড়ি, এই পড়াকে কি বলা হয়? নিবিড় পাঠ, স্ক্যানিং, বিস্তৃত পাঠ না একান্ত পাঠ? এবার দেখুন, আমি আপনাদের বারবার বলি, যখন আমি প্যাসেজের ক্লাসগুলো করাই, প্যাসেজের প্রত্যেকটা ক্লাসে আমি একটা কথাই বলি যে দেখুন, প্যাসেজ থেকে উত্তর বার করাটা অনেক সহজ, কিন্তু আমরা সর্বপ্রথমে সম্পূর্ণ প্যাসেজটাকে পড়তে যাব না। গেলেও কিন্তু সমস্যা নাই, আমি বলবো না যে মেথডটা ভুল বা আপনারা আনসার খুঁজে পাবেন না, এটা আমি বলবো না। অবশ্যই আপনারা সম্পূর্ণ প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, অসুবিধা নেই। পড়ে তারপর আনসার করলেন, এটা হবে। কিন্তু এখানে টাইম ম্যানেজমেন্টের আপনি কিন্তু 100% গ্যারান্টি মাইর খাবেন, কারণ এখানে আপনার অনেক সময় লস হয়ে যাবে। তো আমি সবসময় আপনাদের প্যাসেজের ক্লাসে বলি, পেইড ক্লাস হোক বা ফ্রি ক্লাস হোক, আমি আপনাদের একটি কথা বলি যে দেখুন, প্রথমেই আপনারা প্যাসেজটা পড়বেন না, আপনি ডাইরেক্ট চলে যাবেন প্রশ্নে, এবং প্রশ্নে কি বলেছে ওই রিলেটেড, প্রশ্নে যা বলেছে
ওই রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকবে ওইগুলো জাস্ট প্যাসেজে একবার হালকা করে খুঁজে নিন এবং যেখানে আপনি ওই টপিক রিলেটেডটা পাবেন ওই জায়গাটা আপনি মনোযোগ দিয়ে পড়বেন, তখন আপনার আনসারটা বেরিয়ে যাবে। তো এই যে আমি কি করছি, এখানে আমি খোঁজাখুঁজি করছি, প্রথমে প্রশ্নটা পড়ছি এবং এই প্রশ্ন রিলেটেড প্রশ্নের উত্তরটা প্যাসেজের কোথায় আছে ওই জিনিসটা আমি ভালো করে খোঁজার চেষ্টা করছি। তার মানে কোনো একটা নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য আমি খুঁজছি। তো যখনই কোনো একটা নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য যখন আমি কোনো প্যাসেজে খুঁজব এবং যখন আমি পড়ব, সেটাকে বলা হবে কি স্ক্যানিং। বা কোনো একটা নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য আমি যখন পড়ব, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে স্ক্যানিং। বুঝা গেল স্যার? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিসলেক্সিয়া নামক ভাষাগত সমস্যার একটি বৈশিষ্ট্য? আচ্ছা স্যার, ডিসলেক্সিয়া মানে কি? রিডিং ডিসঅর্ডার, রাইট? অপশনে কি দিয়েছে আমরা কিন্তু এখনো দেখিনি। তো দেখার আগে আমরা জানি যে ডিসলেক্সিয়া মানে কি স্যার? ডিসলেক্সিয়া মানে হচ্ছে রিডিং ডিসঅর্ডার, ঠিক আছে? এবার দেখি, মৌখিক দক্ষতা ভালো কিন্তু লেখার দক্ষতা দুর্বল। ক্লিয়ার হলো না? পড়ার সময় অক্ষর বা শব্দ উল্টে ফেলা। পড়া, রিডিং, রিডিং মানে কি স্যার? পড়া। দেখুন, আমরা রিডিং এবং এখানে পড়া, পড়ার সময় অক্ষর বা শব্দ সে উল্টে ফেলে। মানে সে কীভাবে বলবো, যেমন সে যে বি কে সে ডি পড়ে, বি কে সে ডি পড়বে, বা পি কে সে কিউ পড়বে, এই ধরনের সে পড়বে। পড়ার সময় অক্ষর বা শব্দগুলোকে সে উল্টে ফেলবে, এটা হচ্ছে মুদ্রা কথা। বা যদি তাকে আমি বলি, যদি বলি ক্যাট, তাহলে সেটাকে বলবে ট্যাগ, এই ধরনের সে উল্টে ফেলে আর কি ব্যাপারটা। তো ডিসলেক্সিয়া মানে রিডিং ডিসঅর্ডার, আর রিডিং মানে পঠন মানে পড়া, আর এখানে পড়ার সময় সমস্যা, দ্যাট ইজ কল, এটা হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? একটি শ্রেণীকক্ষে দেওয়াল, শ্রেণী পাঠাগার, অডিও বা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষার প্রতি সচেতন করা হয়, এটিকে কি বলা হয়? একটা শ্রেণীকক্ষে যখন ক্লাস চলছে তখন এটা দেওয়াল বলুন, শ্রেণী পাঠাগার বলুন, অডিও বা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষার প্রতি সচেতন করা হবে, এটিকে আমরা কি বলবো? কোয়েশ্চন নাম্বার 99 ও বাই ডাইরেক্ট রিপিটেড কোয়েশ্চন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। যখনই দেওয়ালে কিছু লেখা থাকবে বা শ্রেণী পাঠাগারে কিছু লেখা থাকবে, অর্থাৎ সাইনবোর্ড কিছু লেখা থাকবে, সাইনবোর্ডটা পড়ে যখন শিশুটা কিছু শিখবে, এটাকে বলা হয় প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট বা ভাষা সমৃদ্ধ পরিবেশ, বা আমরা বলতে পারি মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ। ক্লিয়ার? তো এখানে মুদ্রণটা দেওয়া নাই, কেন দেওয়া নাই স্যার? কারণ এখানে অডিও বা ভিডিও লাগানো আছে, যার কারণে সেখানে মুদ্রণ দেওয়া হয় নাই। এখানে সবগুলো দেওয়া আছে, তার মানে এখানে ভাষা সমৃদ্ধ পরিবেশ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ক্লিয়ার? রিপিটেড প্রশ্ন ডাইরেক্ট আসছে ভাই। কোন পদ্ধতিতে সতর্কতার সঙ্গে নির্বাচিত এবং ধাপে ধাপে সাজানো ভাষাগত যে উপাদানগুলো রয়েছে এইগুলা ব্যবহার করা হয়? কোন পদ্ধতিতে সতর্কতার সঙ্গে নির্বাচিত করা হয় এবং ধাপে ধাপে সাজানো ভাষাগত পদ্ধতিটা ব্যবহার করা হয়? কারেক্ট আনসার কি হবে? 100। এটা হবে গঠনমূলক পদ্ধতি, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। স্ট্রাকচারাল অ্যাপ্রোচে আমরা বাক্যের স্ট্রাকচারগুলো গঠন করি। তো বাক্যের স্ট্রাকচার গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট লাগবে, তারপর ভার্ব লাগবে, তারপর অবজেক্ট লাগবে, তাই না? যদি আমরা ইংলিশের কোনো একটা বাক্য যদি গঠন করি তাহলে প্রথমে সাবজেক্ট লাগবে, তারপর ভার্ব লাগবে, তারপর অবজেক্ট লাগবে। বা যদি বাংলা করি তাহলে প্রথমে উদ্দেশ্য লাগবে, তারপর বিধেয় লাগবে। তো সতর্কতার সঙ্গে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় এটা নির্বাচিত করতে হবে, এবং কোন শব্দের পর কোন শব্দ বসবে, অর্থাৎ কোন পদের পর কোন পদ বসবে, এইগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ সাজানো ভাষাগত উপাদান, এটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, অর্থাৎ স্ট্রাকচার মানে গঠন, একটা বাক্য গঠন করতে আমাদের লাগবে। এবার অ্যাজারশন এবং রিজন থেকে প্রশ্ন একটা এসে গেছে আমাদের, দেখি 101 নম্বর প্রশ্নে কি বলেছে স্যার। ভাষা যোগাযোগের একটি কার্যকর মাধ্যম। আচ্ছা, ভাষা দিয়ে আমরা যোগাযোগ করি কি? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, আমরা তো ভাষা দিয়ে যোগাযোগ করি। আমি তো বলেছিলাম যে ভাষা হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম, বলেছিলাম কিনা না? ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম। ভাষা সামাজিক বার্তা আদান প্রদানে সাহায্য করে। ও বাবা, দুটোই তো কারেক্ট, ঠিক আছে না? এবং একটা আরেকটা সঠিক ব্যাখ্যা দিচ্ছি। এখানেও ভাষা নিয়ে কথা, যোগাযোগ নিয়ে কথা। এখানেও ভাষা সামাজিক বার্তা আদান প্রদান করে, মানে কি? মানে আলটিমেটলি যোগাযোগ করে। তার মানে এখানে এ এবং আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এবার 102 দেখি। প্রক্রিয়াকরণ লিখন পদ্ধতিতে বা প্রসেস রাইটিং অ্যাপ্রোচে প্রি রাইটিং বলতে কি বোঝায়? আমরা প্রসেস রাইটিং যে অ্যাপ্রোচটা করলাম, তো
প্রসেস রাইটিং অ্যাপ্রোচের ক্ষেত্রে প্রি রাইটিং মানে লেখার আগের যেটা পর্যায়, তাই না? তো লেখার আগের পর্যায়কে কি বলা হয়? লেখার প্রাথমিক ধারণাগুলি সংগ্রহ করার ধাপ। লেখার কাজ বৃহত্তর পাঠকের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন তো হবে স্যার আফটার রাইটিং বা পোস্ট রাইটিং। আমরা কিন্তু কিছু লেখার পর না সেটাকে আনুষ্ঠানিকভাবে করব। এখানে বলেছে প্রি রাইটিং মানে লিখনের আগে, তার মানে অপশন নাম্বার 2টা আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে না। লেখা পুনর্বিবেচনা করে বিষয়বস্তুর পরিবর্তন করা, এটা হচ্ছে এডিটিং এর মধ্যে পড়ছে, এটা নয়, এটা লেখার মিডিল স্টাফ। সম্ভাব্য বিষয় এবং লেখার ধারণা তৈরি করার ধাপ। ইয়েস, সম্ভাব্য বিষয়, কোন বিষয়ে আমি লিখব। প্রি রাইটিং মানে কি? লেখার আগের যেটা চিন্তন বা ব্রেন স্টর্মিং বলতে পারি, কোন বিষয়ে লিখব এবং কোন ধারণা নিয়ে লিখব, এই বিষয়গুলো মনে মনে তৈরি করে নেওয়া, এটাকে বলা হয় প্রি রাইটিং, লিখনের আগের যেটা পর্যায়। ক্লিয়ার? ভিত্তিমূলক স্তর বা ফাউন্ডেশনাল স্টেজ, গল্প পড়ানোর উদ্দেশ্য হিসাবে নিম্নলিখিত কোনটি হওয়া উচিত নয়? এখানে দেখুন কোনটি হওয়া উচিত নয় বলেছে, এটাকে আমাদের একটু ভালো করে মনোযোগ দিতে হবে। 103 নম্বর প্রশ্ন, পড়ার দক্ষতা বৃদ্ধি করে। আচ্ছা স্যার, ফাউন্ডেশনাল স্টেজ, তো ফাউন্ডেশনাল স্টেজ মানে বুঝতে পারছেন তো, একদম ছোট বয়সে আমরা FLN এর ক্লাস করেছি, তাছাড়া FLN এর ক্লাসগুলো আপনারা দেখেছেন আমাদের, তাছাড়া আমরা করেছি আপনার NCF এর ক্লাস করেছি, NEP 2005 ক্লাস করেছি, NEP 2020 ক্লাস করেছি, NCF 2005 ক্লাস করেছি। এখানে প্রত্যেকটাতে কিন্তু ফাউন্ডেশনাল নিউমারেসি এবং লিটারেসি নিয়ে আমরা আলোচনা করেছি। তো ফাউন্ডেশনাল স্টেজে কি করা হয়? নৈতিক শিক্ষা কি দেওয়া হয়? নৈতিক শিক্ষা, মোরাল লার্নিং না ভাই, মোরাল লার্নিংটা ক্লাস 6 থেকে হতে পারে, কিন্তু ফাউন্ডেশনাল স্টেজে অর্থাৎ খুব কম বয়সে, ফাউন্ডেশনাল স্টেজ মানে কি ক্লাস 1 বা ক শ্রেণী থেকে ক্লাস 3 পর্যন্ত আমরা ধরতে পারি ফাউন্ডেশনাল স্টেজ। ঠিক আছে, ঠিক আছে, ফাউন্ডেশনাল স্টেজ, বা আমরা এটা ধরে নিলাম ক্লাস 5 পর্যন্ত যদি আমরা ধরে নেই, তবুও এই ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদেরও কিন্তু নৈতিক শিক্ষা দেওয়া যায় না। নৈতিক শিক্ষা মূলত ক্লাস 6 থেকে যদি শুরু হয় তাহলে হচ্ছে, তার আগে তো আমাদের হচ্ছে না। তার মানে এখানে কোনটা উচিত নয়? কারেক্ট আনসার হচ্ছে সরাসরি নৈতিক শিক্ষা দেওয়া। ঠিক আছে, FLN এর মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্লাস 3 এর মধ্যে সব ছাত্রগুলা যেন শেষ করতে পারে, এবং নতুন শিক্ষানীতি অনুযায়ী ফাউন্ডেশনাল স্টেজ বলতে 5+3+3+4 অর্থাৎ 5 বলতে ক্লাস 3 পর্যন্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস প্রাক প্রাথমিক স্তরে 3টে, তারপর 2টা। ঠিক আছে, 5+3+3 NEPটা ক্লাসটা দেখলে আপনারা ডিটেলস বুঝে যাবেন। ব্যাকরণ শিক্ষার অবরোহী পদ্ধতি অনুযায়ী প্রথমে কি করা উচিত? অবরোহী, একদম ইজি প্রশ্ন ভাই, দেখা মাত্র কারেক্ট আনসার অবরোহী। আমরা অবরোহী পদ্ধতিতে কি করি স্যার? রুল টু এক্সাম্পলে যাই, তাই না? অবরোহী পদ্ধতিতে আমরা কোথায় যাই স্যার? রুল টু এক্সাম্পল। আর যখন আরোহী পদ্ধতি হবে, আরোহী পদ্ধতিতে আমরা কি করব স্যার? আমরা এক্সাম্পল টু রুল যাব, আমরা এক্সাম্পল টু রুল যাব। তো এখানে বলেছে অবরোহী পদ্ধতিতে প্রথমে কি করা হয়? প্রথমে রুল দেওয়া হয়। রুল মানে কি? নিয়ম বা সূত্র। তো এখানে নিয়ম উপস্থাপন করা হয় প্রথমে, এটা কারেক্ট অ্যান্সার। 105, কম্প্রিহেন্সিবল ইনপুট বা বোধগম্য ভাষাগত যেটা ইনপুট বলতে কি বোঝায়? কম্প্রিহেন্সিবল ইনপুট। তো এটার কারেক্ট অ্যান্সার অভিভাবকদের জন্য পাঠ্যসূচি না। আরে ভাই, অভিভাবক এখানে কেন আসবে? ছাত্রদের জন্য আমরা পাঠ্যসূচি করি নাকি অভিভাবকদের জন্য করি? ছাত্রদের উপযুক্তভাবে দলবদ্ধ করা না শিক্ষার উদ্দেশ্য প্রদর্শন না। কারেক্ট আনসার হচ্ছে অঙ্গভঙ্গি, শারীরিক ভঙ্গি, ছবি এবং বাস্তব বস্তু ব্যবহার করা। অবজেক্ট কম্প্রিহেন্স দেওয়া, ইনপুট দেওয়া, কারণ বাস্তব বস্তু দিয়ে অর্থাৎ TLM এর মাধ্যমে বাস্তব বস্তু দিয়ে যদি আমরা তাকে কোনো একটা জিনিস বুঝাই, তখন সেই জিনিসটা খুব ভালো করে বুঝে নিতে পারে। ক্লিয়ার স্যার? তখন এটাকে বলা হয় ইনপুট দেওয়া। ইনপুট দিলে আউটপুট আসবে। তো বাস্তব একটা বস্তু দিয়ে বা কোনো একটা ছবি দিয়ে বা শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে যদি ছাত্রদের ভালো করে আমরা ইনপুট দিয়ে বোঝাই, তাহলে ছাত্রদের মধ্য থেকে আউটপুটটা ভালো আসবে, অর্থাৎ লার্নিং আউটকামটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? তো এই ছিল আজকের এই 1 মার্চ 2026 বিগত সিটেট পরীক্ষার পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এর এই প্যাডাগজির 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আমরা পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2, তারপর পেপার 2-এর ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এই সবগুলা প্রশ্ন আপনারা এইভাবে পেয়ে যাবেন। আমাদের সঙ্গে থাকুন, এবং সহজ গুরুর যদি আপনারা পেইড ক্লাস নিতে চান তাহলে অবশ্যই আপনারা
সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে আপনারা এক্ষুনি আমাদের কোর্সে জয়েন হয়ে যান। এখানে প্রত্যেকটা টপিকের ক্লাস, 12 বছরের বিগত প্রশ্নপত্র, তাছাড়া 50টা মক টেস্ট, পেন পেপার মক টেস্ট, অনলাইন মক টেস্ট, প্র্যাকটিস সেট, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস সবগুলো আপনার অ্যাভেলেবল থাকবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।